ভিডিওতে আলোচনা করব কানাডার ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে। তো সবাই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। আপাতত ভিজিট ভিসার বিষয়টা হচ্ছে এরকমই এবং এইভাবেই আপনার এখানে ২ টা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পারপোজ এবং রিটার্ন অ্যাসুরেন্স। এটার উপর ডিপেন্ড করে ভিসাটা ইস্যু হয়ে থাকে। আর ট্রাভেল হিস্ট্রিটা আসলে থাকলে পর পজিটিভ সাইন। এটা আসলে ম্যান্ডেট না। তারপরেও আপনার ট্রাভেল হিস্ট্রি থাকলে এটা পজিটিভ সাইন। তো আপনি ট্রাভেল হিস্টোরি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ইউএসএ, ইউকে ভিসা বা সেনজেন ভিসা থাকলেও যে আপনার কানাডার ভিজিট ভিসা দিয়ে দেবে বিষয়টা এমন না। আমি আমার অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে আমি এরকমটা দেখছি ইউএসএ ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও তাদের রিফিউজড হয়েছে। এবং পরবর্তীতে এপ্লাই করছে সবকিছু A to Z ক্লিয়ার করার পরে ভিসা হয়েছে। বাট ভিসা থাকলে যে বিষয়টা আপনাকে ভিসা দিয়ে দেবে বিষয়টা এমন না। এটা আপনাকে সঠিকভাবে আপনি পারপোজটা আপনাকে ক্লিয়ার করতে হবে। রিটার্ন অ্যাসুরেন্সটা ক্লিয়ার করতে হবে। তাহলে ভিসা হবে। এটা হচ্ছে বিষয়। তো ট্রাভেল হিস্টোরি ম্যান্ডেট না বাট ট্রাভেল হিস্টোরি অনেকটা সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। ইনভাইটেশন থাকলেই যে বিষয়টা ভিসা হয়ে যাবে বিষয়টা এমন না। এখন ওয়ার্ক পারমিটের বিষয়টা আসলে আপনাকে ইন্টারভিউ ডিপেন্ডেন্ট। ইন্টারভিউতে যদি আপনি সাকসেসফুলি করতে পারেন, একটা এলএমআই পান, আপনি 100% ভিসা পাবেন। বাট ভিসাটা আসলে হবে এটা আসলে কখনো নিশ্চিতভাবে বলা যায় না। তবে সম্ভাবনা থাকে। তো কারণ ভিসা দেওয়ার সিদ্ধান্ত একমাত্র ইমিগ্রেশন হাতে, ভিসা অফিসারের হাতে। এটা কেউ বলতে পারে না যে আপনি ভিসা পেয়ে যাবেন। এটা হচ্ছে বিষয়। আর বায়োমেট্রিক হওয়ার পরে কোনো অবস্থায় আর্থিক বড় ধরনের অ্যামাউন্ট লেনদেন করবেন না। প্রসেসিং কস্ট শুরুতে দিয়ে যেটা কাজ করবেন বাট ভিসা হওয়ার পরে আর্থিক লেনদেন করতে পারেন। বাট কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি বা এই ধরনের লেনদেনের ভিতর না যাওয়াটাই বেটার। এটা হচ্ছে বিষয়। তো নরমালি এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন জব পেতে হলে পরে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে আপনি সেরকম প্রিপারেশন বা সেরকম যোগ্যতা, একটা জব পাওয়ার মতন যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আপনি আসলে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা এটা আপনাকে ক্লিয়ার হইতে হবে। যদি এগুলো একটু যদি ওভারঅল আপনি ক্লিয়ার হতে পারেন বা আপনি যদি ভালো ইন্টারভিউ করতে পারেন এবং ইন্টারভিউতে ভালো অ্যান্সার দিতে পারেন তো অবশ্যই আপনার জব পাওয়ার সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে বিষয়। তো নরমালি অনেক ক্ষেত্রে অনেকে যা প্রশ্ন করে যে ভিজিট ভিসা থেকে কি ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া যায় কিনা? ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া যায়। এখানে কানাডাতে যখন আপনি যাবেন এবং কানাডাতে যেয়ে আপনি ওখানে যদি জব এরেঞ্জ করতে পারেন, ওখানে যে এনভায়রনমেন্টটা থাকবে, ওই এনভায়রনমেন্টে যদি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে জব এরেঞ্জ করতে পারেন এবং ওই কোম্পানি যদি আপনার থ্রুতে আ ওয়ার্ক পারমিট এপ্লাই করে থাকে, তাহলে অবশ্যই আপনার সেটা পসিবিলিটি হইতে পারে। বাট এটা ওখানে যাওয়ার পরে এটা একটা ইয়ে। বাট আপনাকে যেকোনো একটা ভিসা পেয়ে ওখানে এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে বিষয়। বাট এটা হবে সাকসেসফুলি এইটা এই নিশ্চয়তা কখনো এটা দেওয়া যায় না। এটা হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ রাসেল। আমি আজকের ভিডিওতে আলোচনা করব কানাডার ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে। তো সবাই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। তো প্রথমে আসি আপনার কানাডার ভিজিট ভিসা নিয়ে। ভিজিট ভিসাটা আসলে কি জন্য ইস্যু করে এবং এটা কি কারণে রিফিউজড করে এবং এর জন্য কি ডকুমেন্টস প্রয়োজন। তো প্রথমে আ ভিসাটা ইস্যু হয় ২ টা বিষয়ের উপর ভিত্তি করে। একটা হচ্ছে রিটার্ন অ্যাসুরেন্স, আরেকটা হচ্ছে পারপোজ। তো পারপোজটা প্রথমে আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কতদিনের জন্য ভ্রমণ করবেন এবং কি পারপাসে আসবেন এবং কোথায়, কোথায় ঘুরবেন এবং কিভাবে। এবং এর জন্য আপনার অ্যাকোমোডেশন ব্যবস্থা আপনি নিয়েছেন কিনা এবং ফ্লাইট মানে আপনি যে ভ্রমণটা করবেন, এই ধরনের পরিকল্পনা আপনার কতটুকু যৌক্তিকতা এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। এখন পারপোজটা ক্লিয়ার করতে গেলে পরে আপনাকে নরমালি আপনি যদি ফ্যামিলির ইউনিয়ন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার যিনি ফ্যামিলি মেম্বার উনি যদি কানাডার সিটিজেন হয়ে থাকে অথবা ওয়ার্ক পারমিট হোল্ডার হয়ে থাকে, তার ওয়ার্ক পারমিটের যে ডকুমেন্টস সেটা শো করতে হবে অথবা কানাডার যে পাসপোর্ট বা পিআর কার্ড এগুলো আপনাকে মানে ইয়ে করতে হবে। যদি উনি আপনার আর্থিক দায়িত্ব নিয়ে থাকে তো সেক্ষেত্রে তার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এইটা হচ্ছে বিষয়। এবং অ্যাকোমোডেশন সাপোর্ট নিলে যে ইনভাইটেশন লেটার সেটাতে তাকে উল্লেখ করতে হবে। এইটা হচ্ছে বিষয়। এবং আপনি যে ভিসা পাওয়ার পরে নিজ দেশে ফিরে যাবেন এটাও ইনভাইটেশন লেটারে ক্লিয়ার করতে হবে। এইটা হচ্ছে বিষয়। এটা ফ্যামিলি ইউনিয়নের ক্ষেত্রে এরকম বিষয়টা। এখন আপনি যদি ট্যুরিজম পারপাসে আসেন, আপনি সিঙ্গেল, আপনার কোনো ফ্যামিলি মেম্বার নাই। এখন আপনাকে এই ক্ষেত্রে আবেদন করতে গেলে যে প্রক্রিয়াটা আসলে পারপাসটা ক্লিয়ার করতে হবে। আপনি যদি সাপোজ ১৫ দিন বা ২০ দিনের জন্য যদি আপনি কানাডাতে ভ্রমণ করতে চান, আপনি যেতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কোথায় ঘুরবেন? কিভাবে ঘুরবেন? কোথায় থাকবেন? এক কথায় আপনার ট্রাভেল প্ল্যানটা মানে অ্যাকোমোডেশন থেকে শুরু করে A to Z আপনাকে সবকিছু ক্লারিফাই করতে হবে। এখন আপনি যদি সাপোজ ১৫ দিনের জন্য যান, তো আপনি যে সাপোজ আপনি যে দিনের জন্য যাবেন এবং যেদিন আপনি ফিরে আসবেন ১৫ দিনের, সাপোজ আপনি দেখা যাচ্ছে যে নেক্সট ইয়ার ২০২৬ এর জানুয়ারি ১ তারিখে আপনি ভ্রমণ করবেন এবং ১৫ তারিখে ফেরত আসবেন। তো আপনাকে একটা আ ফ্লাইট রিজার্ভেশন দেখাইতে হবে। মানে রিটার্নের মানে যাওয়া এবং আসার। এবং আপনাকে যে জায়গায় আপনি ঘুরবেন এই ১৫ দিনে দেখা যাচ্ছে আপনি ৩ টা সিটিতে ঘুরবেন। আপনি দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আমরা ভ্রমণ পরিকল্পনায় ক্লিয়ার করি যে টরন্টোতে এবং হচ্ছে আপনার নায়াগ্রা এটা দেখায়। তো আপনি ওখানে যাবেন, ওখানে কয়দিন থাকবেন? ৩ দিন বা ৪ দিন। তো সেই জায়গা থেকে আপনাকে নরমালি ওখানকার ফ্লাইট রিজার্ভেশন দেখাইতে হবে। আপনি কিভাবে ঘুরবেন সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। তারপরে আপনি দেখা যাচ্ছে ওখান থেকে আপনি মন্ট্রিল অথবা কিউবেক বা ভ্যানকুভার গেলেন। এখন আপনি ওখানে থাকবেন, ওখানেও আপনাকে ফ্লাইট রিজার্ভেশন এবং হোটেল বুক দিতে হবে। যেহেতু মাল্টি সিটি আপনি কিভাবে ঘুরতে যাবেন, কিভাবে যাবেন? এখন আপনি ট্রেনে যাবেন। যদি ট্রেনে যান তাহলে আপনাকে ট্রেনের টিকেট রিজার্ভেশন করতে হবে।
এবং আপনি যদি ফ্লাইট করেন মাল্টি সিটি, তাহলে মাল্টি সিটির রিজার্ভেশন করতে হবে। এটা হচ্ছে বিষয়। তো নরমালি আপনি কিভাবে এক্সপ্লোর করবেন ডে বাই ডে একটা আপনাকে ইটিনারির মাধ্যমে ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে বিষয়। এই গেল। এখন রিটার্ন অ্যাসুরেন্স এর ব্যাপারটা হচ্ছে যে আপনি কানাডার ভিসা পাওয়ার পরে আপনি যে কানাডা ভ্রমণ শেষে যে আপনি নিজ দেশে যে ফিরে আসবেন, এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। এখন এটা যদি আপনাকে ক্লিয়ার করতে হয় নরমালি আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে আপনার পারিবারিক দায়িত্ব আছে কিনা। মানে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের প্রত্যেকের ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে এবং তাদের উপর যে একটা দায়িত্ববোধ আছে সেটা আপনার ফ্যামিলি টেস্ট লেটারে আপনাকে ক্লিয়ার করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনার দেশে ব্যবসা আছে, জব আছে, এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। যে আপনার কাছে যথেষ্ট দায়িত্ব এবং ব্যবসা প্রতিষ্ঠান আছে। আপনি কখনোই কানাডাতে মানে ভিজিট ভিসাতে এসে আপনি কখনোই এখানে জব খুঁজবেন না বা এখানে আপনি থাকবেন না, ওভারস্টে করবেন না। এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়ত সেই ধরনের ডকুমেন্টসগুলো আপনাকে শো করতে হবে ব্যবসার জন্য এবং বা জবের জন্য। প্লাস হচ্ছে আপনার দেশে যথেষ্ট প্রপার্টি আছে, সম্পত্তি আছে। এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। তো এই হচ্ছে বিষয় রিটার্ন অ্যাসুরেন্স এর মূল বিষয়। এখন এখানে ডকুমেন্টস গুলো কি লাগতে পারে? আর ভিজিট ভিসাতে যদি আপনি ট্যুরিজম পারপাসে এপ্লাই করে থাকেন ডকুমেন্টসটা সাধারণত লাগে। আপনার পাসপোর্ট অবশ্যই ৬ মাস প্লাস এটা ডিউরেশন থাকতে হবে, মেয়াদ থাকতে হবে এবং আপনি আ ট্রাভেল হিস্ট্রি যদি আপনার থাকে সেই ভিসা স্টিকার বা ভিসা ইমিগ্রেশনের যে সিলগুলো থাকে সেগুলো আপনাকে ডকুমেন্টসগুলো শো করতে হবে। আ তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্ট। আপনি যে দেশে আর্থিকভাবে সক্ষম, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা আপনি একটা অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্ট তৈরি করে নিবেন। এইটা হচ্ছে বিষয়। এবং আপনার ২ থেকে ৩ টার মতন যদি আপনি ডিড কপি দেখাইতে পারেন এবং সেটা আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করে নোটারি ট্রান্সলেশন করে নেন, এটা আপনাকে শো করতে হবে। আ তারপরে হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট। লাস্ট ৬ মাস সাধারণত ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট চেয়ে থাকে ইমিগ্রেশন। বাট ৬ মাসের স্টেটমেন্ট দেওয়াটা পজিটিভ। এটা হচ্ছে বিষয়। এখন ৬ মাসের স্টেটমেন্ট অবশ্যই সেটা একটা ভারসাম্যপূর্ণ স্টেটমেন্ট দিতে হবে। সেটা আপনাকে লামসাম ডিপোজিটের স্টেটমেন্ট দেওয়া যাবে না। এইটা হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি যে ডকুমেন্টস গুলো, আপনার প্রত্যেকটা পরিবারের সদস্য পাসপোর্ট এবং এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যাদের আছে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। এইটা হচ্ছে বিষয়। তো এবং আপনার যে ব্যবসা আছে বা জব আছে, জব থাকলে আবার জবের আপনার ডকুমেন্টস গুলো ক্লিয়ার করতে হবে। যদি ব্যবসা থাকে, আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স আপনাকে শো করতে হবে। এটা হচ্ছে বিষয়। এখন আপনি যে প্রতি বছর নিয়মিত কর দেন, লাস্ট ৩ বছরের আপনাকে নরমালি ট্যাক্স রিটার্নের কাগজপত্র দেখাতে হবে এবং এখানে আপনার রসিদ থেকে শুরু করে আপনার অ্যাকনোলেজমেন্ট এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এই জাতীয় ডকুমেন্টসগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। এইটা হচ্ছে বিষয়। তো ওভারঅল এগুলাই ভিজিট ভিসার ক্ষেত্রে আবেদন করতে গেলে এই ডকুমেন্টসগুলো লাগে এবং রিফিউজের যে কারণগুলো হয়ে থাকে, অধিকাংশ মানুষ যখন আপনার আবেদনে ফ্যামিলি ডকুমেন্টস দিতে পারে না, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সিগনিফিকেন্ট ফ্যামিলি টাইস ইস্যু করতে পারে। অথবা আপনি নিজ দেশের বাইরে যদি অবস্থান করা অবস্থায় যদি আবেদন করেন, তো সেখানে আপনাকে হ্যাবিচুয়াল রেসিডেন্স মানে আপনার ইমিগ্রেশন আউটসাইড ইন ইউর কানাডা, সরি ইন ইউর ন্যাশনালিটি মানে আপনার নিজের মানে দেশের বাইরে যদি আপনার অবস্থান হয়ে থাকে, তো যদি ওখান থেকে আবেদন করেন, এখন ওখানকার ডকুমেন্টস যদি সঠিকভাবে ক্লিয়ার না করেন, আপনি যে ওখানে বৈধভাবে আছেন কিনা সেই ডকুমেন্টসগুলো ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ওখানে কিভাবে আছেন, কোম্পানির ডরমিটরিতে আছেন কিনা বা অথবা দেখা যাচ্ছে যে আপনি কোনো বাসা রেন্ট করে আছেন সেই কপি বা ইউটিলিটি বিলের কপি এগুলো আপনাকে দিতে হবে। যদি এগুলো ক্লিয়ার করতে পারেন তাহলে ভিসা পাওয়াটা ইজি হইতে পারে এবং আপনার কোম্পানি থেকে এনওসি নেওয়া লাগবে এখানে। তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার টেম্পোরারি কনসিস্টেন্ট। আপনি যে ভ্রমণ পরিকল্পনা দিয়েছেন সেটা আসলে ভিসা অফিসের কাছে সাময়িক মনে হয়নি। এজন্য আপনার 179 বি ইস্যু করে মানে ভিসা অফিসার সন্দেহ করে। এটা অধিকাংশ রিফিউজাল রিজন এটা হয়ে থাকে। এখন আপনাকে আবেদন করতে গেলে আপনাকে সাবসেকশন 16 মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সত্যতা বজায় রাখতে হবে। এটা হচ্ছে বিষয়। কোনো জাল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এর জন্য আপনাকে যদি কোনো মিথ্যা তথ্য দেন, তো সেটার জন্য আপনাকে ব্যান করতে পারে। তো সেটার জন্য নরমালি আপনাকে 401A এবং 402A এর আন্ডারে আপনাকে ব্যান করতে পারে। এইটা হচ্ছে বিষয়। তো এজন্য আপনাকে ব্যান করার সাথে, সাথে করে দেবে বিষয়টা এমন না। আপনাকে প্রডিউসিরাল ফেয়ারনেস লেটার সেন্ড করবে এবং সেই লেটারে আপনাকে জবাব দিতে হবে। 10 ওয়ার্কিং ডেজ এর ভিতরে আপনাকে এটার লেটারটা আপনাকে লিখিত আকারে জমা দিতে হবে যে আপনি কোনো জালিয়াতি দেন নাই বা এটা জাল হইছে বা ওরা আপনাকে সুযোগ দিবে। বাট আপনি যদি এটা গ্রহণ না করতে পারেন, যদি আপনি চ্যালেঞ্জিং এ ফেলেন বা দেখা যাচ্ছে যে আপনি আ উল্টা দেখা যাচ্ছে যে আপনি আরো বেশি অ্যাগ্রেসিভ দেখাচ্ছেন বা আপনি যদি কোনো জবাব না দেন এটা অটোমেটিক ব্যান করে দিবে। এটা হচ্ছে বিষয়। রিফিউজ থাকবে না, ব্যান হয়ে যাবে অটোমেটিক। এটা হচ্ছে বিষয়। এই বিষয়টার জন্য আপনাকে সত্যতা এবং তথ্য নিশ্চিত করতে হবে। এইটা হচ্ছে বিষয়। তো আপাতত ভিজিট ভিসার বিষয়টা হচ্ছে এরকমই এবং এইভাবেই আপনার এখানে ২ টা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পারপোজ এবং রিটার্ন অ্যাসুরেন্স। এটার উপর ডিপেন্ড করে ভিসাটা ইস্যু হয়ে থাকে। আর ট্রাভেল হিস্ট্রিটা আসলে থাকলে পর পজিটিভ সাইন। এটা আসলে ম্যান্ডেট না। তারপরেও আপনার ট্রাভেল হিস্ট্রি থাকলে এটা পজিটিভ সাইন। তো আপনি ট্রাভেল হিস্টরি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ইউএসএ, ইউকে ভিসা বা সেনজেন ভিসা থাকলেও যে আপনার কানাডার ভিজিট ভিসা দিয়ে দেবে বিষয়টা এমন না। আমি আমার অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে আমি এরকমটা দেখছি ইউএসএ ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও তাদের রিফিউজড হয়েছে। এবং পরবর্তীতে এপ্লাই করছে সবকিছু A to Z ক্লিয়ার করার পরে ভিসা হয়েছে। বাট ভিসা থাকলে যে বিষয়টা আপনাকে ভিসা দিয়ে দেবে বিষয়টা এমন না।
এটা আপনাকে সঠিকভাবে আপনি পারপোজটা আপনাকে ক্লিয়ার করতে হবে। রিটার্ন অ্যাসুরেন্সটা ক্লিয়ার করতে হবে। তাহলে ভিসা হবে। এটা হচ্ছে বিষয়। তো ট্রাভেল হিস্টোরি ম্যান্ডেট না, বাট ট্রাভেল হিস্টোরি অনেকটা সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। ইনভাইটেশন থাকলেই যে বিষয়টা ভিসা হয়ে যাবে বিষয়টা এমন না। অনেকে ভাবে যে বায়োমেট্রিক হলে কি ভিসা হয়ে যায় এবং এটার জন্য আর্থিক লেনদেনও করে ফেলে। এই বিষয়টা সতর্ক থাকবেন। বায়োমেট্রিক হলেই ভিসা হবে বিষয়টা এমন না। বায়োমেট্রিকটা আসলে কোনো অবস্থায় ভিসার বিষয়টা সঠিক না। মানে এটা জাস্ট একটা প্রসেসিং এর শুরু মাত্র। এটা হচ্ছে বিষয়। আর এটা আবেদনের প্রক্রিয়াটা শেষ হইতে বায়োমেট্রিক হওয়ার পরে আপনার 25 ডেজ বর্তমান যে টাইম অনুযায়ী আইআরসি, এটা হচ্ছে বিষয়। তো ভিজিট ভিসা এতটুকুই আপাতত। এরপরে আমি আলোচনা করতে যাচ্ছি ওয়ার্ক পারমিট সম্পর্কে। ওয়ার্ক পারমিটটা আসলে কিভাবে পাবেন এবং এটার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন এবং কিভাবে আপনি এটা এরেঞ্জ করতে পারেন। এখন ওয়ার্ক পারমিট পাইতে হলে প্রথমত আপনাকে জব এরেঞ্জ করতে হবে। এখন জব এরেঞ্জ করতে হলে পরে আপনাকে ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে। আপনাকে যিনি এমপ্লয়ার তার সাথে আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং তিনি যে ইন্টারোগেট করবে সেই বিষয়ে আপনাকে ভালো অ্যান্সার ফিডব্যাক দিতে হবে। সো এইগুলো যদি আপনি ভালোভাবে ক্লিয়ার করতে পারেন, এখানে আপনি জব অফার লেটার একটা পাইতে পারেন। তো জব অফার লেটার পেলে পরে আপনি ওইটার আন্ডারে যদি ওই যে এমপ্লয়ার আপনাকে নিবে উনি যদি আপনাকে এলএমআই ইস্যু করে, এলএমআই এপ্লাই করে যদি এলএমআই বাইর করতে পারে তাহলে দেখা যাচ্ছে আপনার এটা ভিসা হইতে পারে। তবে ওয়ার্ক পারমিটটা সাধারণত ডিউরেশন টাইম হচ্ছে এটা ভিসাটা হয়ে থাকে ৩ বছরের জন্য। এটা অনেক ক্ষেত্রে ১ বছর বা ২ বছরও হতে পারে। মানে ১ বছর সাধারণত দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত হয়ে থাকে। এখন আপনি সেই ধরনের এলিজিবিলিটি আছে কিনা এটা যাচাই করতে হলে আপনার সিভি লাগবে। এটা হচ্ছে বিষয়। তো নরমালি বিষয়টা হচ্ছে যে ওয়ার্ক পারমিটটা পাওয়াটা এত ইজি বিষয় না। তবে এটা সহজ। যদি আপনি ইন্টারভিউটা সাকসেসফুলি ভালোভাবে দিতে পারেন এবং এমপ্লয়িকে স্যাটিসফাইং অ্যান্সার দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার জব পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। এবং এই রিলেটেড ট্রেড সার্টিফিকেট বা স্কিল যদি আপনার থেকে থাকে, এটা হচ্ছে বিষয়। তো বাংলাদেশ থেকে ওরকমভাবে আসলে ওয়ার্ক পারমিট পাওয়ার মতন এলিজিবিলিটি পারসন আমি খুব একটা পাই নাই। এবং সেটা পাইলেও দেখা যাচ্ছে যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আছে, বিভিন্ন ট্রেড সার্টিফিকেশন বা কোম্পানির আন্ডারে আছে, ভালো জব করে। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইন্টারভিউটা আসলে অনেক ইজি হয়ে যায় এবং হচ্ছে ওদের ডকুমেন্টস গুলো অনেক হাইলি থাকে এবং দেখা যাচ্ছে যে ওদের ভিসাটা ইজি হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে অনেকেরই হয়ে যায়, বাট সেটা খুবই কম। আদার্স মিডল ইস্টে যারা আছে এদের ক্ষেত্রে খুব একটা পসিবিলিটি নাই। কারণ এরা কোনো ডকুমেন্টস প্রোভাইড করতে পারে না। এটা হচ্ছে বিষয়। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকুই বলতে পারি। এখন ওয়ার্ক পারমিটের বিষয়টা আসলে আপনাকে ইন্টারভিউ ডিপেন্ডেন্ট। ইন্টারভিউতে যদি আপনি সাকসেসফুলি করতে পারেন, একটা এলএমআই পান, আপনি 100% ভিসা পাবেন। বাট ভিসাটা আসলে হবে এটা আসলে কখনো নিশ্চিতভাবে বলা যায় না। তবে সম্ভাবনা থাকে। তো কারণ ভিসা দেওয়ার সিদ্ধান্ত একমাত্র ইমিগ্রেশন হাতে, ভিসা অফিসারের হাতে। এটা কেউ বলতে পারে না যে আপনি ভিসা পেয়ে যাবেন। এটা হচ্ছে বিষয়। আর বায়োমেট্রিক হওয়ার পরে কোনো অবস্থায় আর্থিক বড় ধরনের অ্যামাউন্ট লেনদেন করবেন না। প্রসেসিং কস্ট শুরুতে দিয়ে যেটা কাজ করবেন, বাট ভিসা হওয়ার পরে আর্থিক লেনদেন করতে পারেন। বাট কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি বা এই ধরনের লেনদেনের ভিতর না যাওয়াটাই বেটার। এটা হচ্ছে বিষয়। তো নরমালি এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন জব পেতে হলে পরে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে আপনি সেরকম প্রিপারেশন বা সেরকম যোগ্যতা, একটা জব পাওয়ার মতন যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আপনি আসলে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা এটা আপনাকে ক্লিয়ার হইতে হবে। যদি এগুলো A to Z ওভারঅল আপনি ক্লিয়ার হতে পারেন বা আপনি যদি ভালো ইন্টারভিউ করতে পারেন এবং ইন্টারোগেটর ভালো অ্যান্সার দিতে পারেন, তো অবশ্যই আপনার জব পাওয়ার সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে বিষয়। তো নরমালি অনেক ক্ষেত্রে অনেকে যা প্রশ্ন করে যে ভিজিট ভিসা থেকে কি ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া যায় কিনা? ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া যায়। এখানে কানাডাতে যখন আপনি যাবেন এবং কানাডাতে যেয়ে আপনি ওখানে যদি জব এরেঞ্জ করতে পারেন, ওখানে যে এনভায়রনমেন্টটা থাকবে, ওই এনভায়রনমেন্টে যদি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে জব এরেঞ্জ করতে পারেন এবং ওই কোম্পানি যদি আপনার থ্রুতে আ ওয়ার্ক পারমিট এপ্লাই করে থাকে, তাহলে অবশ্যই আপনার সেটা পসিবল হইতে পারে। বাট এটা ওখানে যাওয়ার পরে এটা একটা বাট আপনাকে যেকোনো একটা ভিসা পেয়ে ওখানে এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে বিষয়। বাট এটা হবে সাকসেসফুলি এই নিশ্চয়তা কখনো এটা দেওয়া যায় না। এটা হচ্ছে বিষয়। তো সেই জায়গা থেকে আপনাকে নরমালি এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি ভিজিট ভিসাতে যেয়ে আপনার কাজ করার কোনো অনুমোদন নাই। ভিজিট ভিসাতে যেয়ে আপনি যদি জব এরেঞ্জ করতে পারেন, ওয়ার্ক পারমিটে কনভার্ট হবেন তখন আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তো এইটা হচ্ছে বিষয়। যদি আপনি কোনো ঝুঁকি নিয়ে কোনো কিছু করেন এক্ষেত্রে ভিসা ক্যানসেল এবং ডিপোর্ট করা লাগতে পারে। এইটা হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো এগুলো নিয়ে আপনারা মোটামুটি সতর্ক থাকবেন। আর ওয়ার্ক পারমিটটা নিয়ে অনেকটা স্ক্যাম হয়। অনেকে জব পেয়ে যায়। অনেকে বিভিন্ন অফার লেটার পাঠায়। আসলে এগুলো আসলে সঠিক না। ইন্টারভিউ না দিয়ে কোনো অবস্থায় কোনো অফার লেটার গ্রহণযোগ্যতা আসে না। আপনাকে অবশ্যই সেটা একটা ইন্টারভিউটা হয় সাধারণত আপনার Zoom বা আপনার হচ্ছে Skype এই জাতীয় আ মানে প্ল্যাটফর্মের মাধ্যমে হয়ে থাকে। তো Google Meet এগুলোর মাধ্যমে হয়ে থাকে। তো আপনাকে সেভাবেই একটা ব্যবস্থা করতে হবে এগুলো আর জবটা আপনাকে নিজেই এরেঞ্জ করতে হবে। এটাতে আপনাকে কেউ হেল্প করতে পারবে না। এটা একটা বিষয়। আর আপনাদের যদি কারো রিফিউজড হয়ে থাকে, আমার ইনবক্সে আপনারা রিফিউজাল লেটার পাঠাইতে পারেন এবং হচ্ছে সিভি পাঠাইতে পারেন। আমি এটা একটা মূল্যায়ন দিতে পারবো যে আসলে আপনার কি কারণে রিফিউজড হয়েছে সেটার কারণ ব্যাখ্যা আমি দিয়ে দিতে পারবো। প্লাস হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিটের জন্য উপযুক্ততা আছে কিনা, যোগ্যতা আছে কিনা। আর পিআর এর জন্য যারা এপ্লাই করবেন তাদের ক্ষেত্রেও তাদের সিভি পাঠাবেন। আমি এটা আপনাদেরকে একটা রিপোর্ট সিআরএস স্কোর হিসাব করে আমি আপনাদের দিয়ে দিতে পারি যদি এক্সপ্রেস ট্রাই করেন। এটা হচ্ছে বিষয়। তো মোটামুটি আদার্স দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর আমার সাথে যদি কেউ কনসালটেন্সি সেবা নিতে চান তো সেই ক্ষেত্রে আমার এই যে আইডি এখানে আমার যে কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এখানে সরাসরি আপনারা কনট্যাক্ট করতে পারেন। 01303 410 928
এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। এখানে যোগাযোগ করে কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।